প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনাদেরকে এমনই একটা ভয়ঙ্কর ঘটনা শোনাবো, যেই ঘটনাটা আজ থেকে 7 দিন আগে, অর্থাৎ 7ই জুলাই, মানে আজকে সোমবার, গত সোমবার রাতে ঘটেছিল। না, রাত ঠিক নয়, ঘটনাটা ঘটেছিল 9:30টার সময়, তাও আবার নবান্নের মতন একটা জনবহুল জায়গায়। হয়তো অবাক হয়ে যাচ্ছেন, ভাবছেন যে এটা কি করে সম্ভব, নবান্নের মতন একটা জনবহুল জায়গায় কি করে কোনো ভৌতিক ঘটনা ঘটতে পারে। ধুর, এমনটা হতেই পারে না, এটা নিশ্চয়ই কোনো বানানো গল্প। দেখুন, আমি তর্ক বিতর্কে যাব না, শুধু একটা কথাই বলবো, ঘটনাটা একবার অন্তত শেষ পর্যন্ত শুনুন। কেননা পুরো ঘটনাটা শুনলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা সত্যি ঘটনা না কোনো বানানো গল্প। নমস্কার, আমি উৎপল ঘটক। প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার রাত 8টার মতো আজও ঠিক রাত 8টায় হাজির হয়েছি একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। আর আজকের এই সত্যি ভৌতিক ঘটনাটি হাওড়ার রাজেশ ঘোষ নামের এক ট্যাক্সি ড্রাইভার লিখে পাঠিয়েছে। হ্যাঁ, ঘটনাটা ওই ট্যাক্সি ড্রাইভার সাথে, মানে ওই রাজেশ দার সাথেই ঘটেছে। তো রাজেশ দা ঘটনাটিকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে, আমি ঠিক সেভাবেই ঘটনাটিকে পড়ে শোনাচ্ছি। তবে তার আগে যেটা আমি বরাবরই বলি, যে গত ভিডিওতে যারা যারা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তাদের প্রত্যেকেরই নাম আজকের এই ভিডিও শেষে ঘোষণা করা হবে। আর আজকের এই ভিডিওতেও ঘটনার থেকে একটি প্রশ্ন থাকবে, যেই প্রশ্নের সঠিক উত্তর যারা দিবেন পরবর্তী ভিডিওতে তাদের নামও ঘোষণা করা হবে। তো চলুন দেখে নিই রাজেশ দা ঠিক কি লিখেছে। প্রিয় উৎপলদা, আমি রাজেশ ঘোষ, পেশায় একজন ট্যাক্সি ড্রাইভার, বাড়ি হাওড়া শিবপুরে। তবে উৎপলদা, আমি কিন্তু তোমার খুব পুরনো একজন শ্রোতা। তোমার সেই অশরীরীর গল্প চ্যানেল থেকেই আমি ঘটনা শুনে আসছি। তোমার দুটো চ্যানেলের কম বেশি প্রত্যেকটি ঘটনাই আমার শোনা। এছাড়াও ছোটবেলায় দাদুর মুখ থেকেও ভূতের গল্প শুনেছি। কিন্তু বিশ্বাস করো, জীবনে সাক্ষাৎ কখনো ভূত দেখিনি। তবে আজ এই 28 বছর বয়সে এসে যা দেখলাম, মানে যা ঘটলো আমার সাথে, তা আমি আমার মৃত্যুর আগে পর্যন্ত ভুলতে পারবো না। উৎপলদা, ঘটনাটা ঘটেছে এই সোমবার, হ্যাঁ এই 7 তারিখ, তাও আবার মাঝরাতে নয়, রাত 9:30টার সময়, নবান্নের সামনে একটা ফ্লাইওভারে ওঠার মুখে। তবে ঘটনাটা এমনভাবেই ঘটেছিল যে আমি সেই মুহূর্তে, মানে তৎক্ষণাৎ কিছুই বুঝতে পারিনি। ঘটনাটা বুঝতেও আমার বেশ অনেকটাই সময় লেগে গিয়েছিল। আমি তোমাকে পুরো ঘটনাটা ডিটেলসে বলছি। ওই দিন রাত তোমার ওই 8:35-এর দিকে আমার ফোনে একটা ফোন এলো। ফোনটা করেছিল আমার বন্ধুর এক কাকা। তারা কিছুদিনের জন্য বাইরে কোথাও একটা ঘুরতে যাচ্ছেন, তো তাদেরকে হাওড়া স্টেশনে ছাড়তে যেতে হবে। আমি বাড়িতেই ছিলাম, কারণ তুমিও জানো এবং প্রত্যেকেই জানে যে সোমবার সারাদিনই খাপছাড়া বৃষ্টি হচ্ছিল, এবং সন্ধ্যের পর থেকে একটানা বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। আমি এই বৃষ্টির কারণেই সেদিন বাড়িতে ছিলাম, কিন্তু বন্ধুর কাকার ফোন, অতএব যেতে তো হবেই। তাই ওই 8:45-এর দিকে গাড়িটাকে নিয়ে আমি ওদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ওদের বাড়ি আমাদের বাড়ির সামনেই, ওই মিনিট 2-এর ডিস্টেন্স। আর ওরা রেডি হয়েও ছিল, তাই ওখানে পৌঁছে আর দাঁড়াতে হলো না, সঙ্গে সঙ্গেই ওদেরকে গাড়িতে চাপিয়ে বেরিয়ে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে। 9:20-এর দিকে হাওড়া স্টেশনে পৌঁছালাম। ওখানে পৌঁছে ওদের ব্যাগ ট্যাগ সব কিছু নামিয়ে একটা কুলি ঠিক করে আমি আবারও বাড়ি ফেরার পথ ধরলাম। তো যেহেতু আমার শিবপুরে বাড়ি, তাই আমি এই নবান্নের পাশের রাস্তা ধরেই বেশিরভাগ সময় যাতায়াত করি।
আমি এই রাস্তা ধরে অনেক রাতেও বাড়ি ফিরেছি, অনেক বৃষ্টির মধ্যেও বাড়ি ফিরেছি, কিন্তু কখনোই এই রাস্তাটাকে এত নিস্তব্ধ বা এত ফাঁকা দেখিনি। কিন্তু ওই দিন ঘড়িতে যখন রাত 9:35, তখন বাইরের পরিবেশটাকে দেখে মনে হচ্ছে যেন গভীর রাত। কেননা রাস্তা তখন পুরোই ফাঁকা, ওই দু একটা গাড়ি শো শো আওয়াজ তুলে স্পিডে পেরিয়ে যাচ্ছে। অবশ্য এর পেছনে ওই একটাই কারণ, আর সেটা হলো ওই সন্ধ্যের থেকেই মুষলধারে একটানা বৃষ্টিপাত, আর মাঝে মাঝে মেঘের গগন বিদারী গর্জন। তো আমি গাড়িতে গান চালিয়ে গান শুনতে শুনতে বাড়ির দিকেই আসছিলাম। তবে ওই নবান্নের বিল্ডিংয়ের ঠিক কিছুটা আগে, যেখান থেকে ওই ফ্লাইওভার শুরু হচ্ছে, ঠিক ওখানেই গাড়ির হেডলাইটের আলোয় রাস্তার ধারে একটা লাল শাড়ি পরা মহিলাকে দেখতে পেলাম। মহিলাটি ওই অত বৃষ্টির মধ্যেও কোনো ছাতা বা কোনো রেনকোট ইউজ করেনি। কেমন যেন একটা মনমরা দুঃখী মুখ নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন কারোর অপেক্ষা করছে। সত্যি বলতে মহিলাটিকে ওইরকম বৃষ্টির মধ্যে ভিজতে দেখে আর তার মুখে ওই কষ্টের ছাপ দেখে আমার বেশ মায়া লাগলো। আমি নিজের থেকেই তার দিকে এগিয়ে গেলাম। তার কাছে গিয়ে দরজার কাজটা নামিয়ে তাকে জিজ্ঞাসা করলাম। তাকে বললাম, বলছি ম্যাডাম, এই বৃষ্টির মধ্যে ভিজছেন কেন? ঠান্ডা লেগে যাবে তো। আচ্ছা, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? শুনুন, এক কাজ করুন, আপনি গাড়িতে উঠে আসুন, আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিচ্ছি। মহিলাটি কোনো কিছুই বলল না, সেই একই রকমভাবে দাঁড়িয়েই রইল। আমি গাড়ির ভিতর থেকেই পেছন দিকের দরজাটা খুলে তাকে ভিতরে আসতে বললাম। সে খুবই আস্তে আস্তে একটা অদ্ভুতভাবে হেঁটে এসে গাড়িতে উঠল, আর গাড়িতে উঠেও চুপচাপ একটা পুতুলের মতোই বসে পড়ল। না আছে কোনো নড়নচড়ন, না কোনো কথাবার্তা। আমি দরজাটা বন্ধ করে তাকে জিজ্ঞাসা করলাম, তা বলছি, কোথায় যাবেন? মহিলাটি খুবই আস্তে এবং খুবই ঠান্ডা গলায় বলে উঠল, শালিমার। মহিলাটিকে আমি আবারও জিজ্ঞাসা করলাম। তাকে বললাম, আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করছি, কিছু মনে করবেন না। বলছি, আপনার কি কোনো কারণে মন খারাপ? মানে আপনাকে দেখে কেমন যেন মন মরা লাগছে। মহিলাটি কিছুই বলল না, শুধু একটা কথাই বলল, না না, কিছু না, আপনি চলুন। আমিও আর কথা বাড়ালাম না, কারণ তার যখন বলার ইচ্ছে নেই তখন তাকে জোর করে না বলানোই ভালো। তবে এই এত কিছু ঘটনা, মানে তার এই অস্বাভাবিক রকম হাঁটা, তার এই চুপ করে থাকা, এই এত কিছু দেখার পরেও আমি একবার জন্য বুঝতে পারিনি যে সে একজন অশরীরী, সে একজন প্রেতাত্মা। তবে বুঝতে পারলাম কিছুক্ষণ পর, কেননা মহিলাটি গাড়িতে ওঠার পর থেকেই একটা ধূপের গন্ধ পাচ্ছিলাম, যেই ধূপের গন্ধটা অনেক সময় অনেক লাশবাহী গাড়িতে বা কোনো মৃত মানুষের সৎকারের সময় তার দেহের পাশে রাখা হয়। এছাড়াও আরও একটা অদ্ভুত ঘটনা ঘটল। গাড়ির ভেতরের টেম্পারেচার হঠাৎ করেই কেমন যেন ঠান্ডা হতে শুরু করলো, অথচ গাড়িতে আমি এসিটা অনই করিনি। তো ঠিক তখনই আমার কি যেন মনে হলো, আমি একবার ওই ব্যাক ভিউ মিররে চোখ রাখলাম, আর এই ব্যাক ভিউ মিররে চোখ রাখতেই আমি যা দেখলাম, তা দেখে আমার গায়ে রীতিমতো কাঁটা দিয়ে উঠল। আমি দেখলাম ওই পেছনের সিটে কেউই নেই, উল্টে
মহিলাটি যেখানে বসেছিল সেই জায়গাটা জলে ভেজা। আমি তো বেশ অবাকই হলাম, কেননা গাড়ি রানিং চলছে, দরজাও পুরোপুরি বন্ধ। তাহলে মহিলাটি গেল কোথায়? আমি গাড়িটাকে একটা সাইডে দাঁড় করিয়ে গাড়ির থেকে নামলাম। বাইরে তখনও কিন্তু বৃষ্টি সেই একই বেগে হয়ে চলেছে। আমি ওই বৃষ্টিতে ভিজেই মহিলাটিকে খুঁজতে লাগলাম। এদিক ওদিক ভালো করে দেখছিলাম, তবে ঠিক তখনই গাড়ির ওই ভেতর থেকে মহিলাটির কণ্ঠস্বর ভেসে এলো। সে বলে উঠল, আরে আমি তো গাড়িতেই আছি, আপনি আসুন। আমি দৌড়ে গিয়ে গাড়ির দরজাটা খুললাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। না, আমার বুঝতে আর বাকি রইল না। আমি কোনো রকমে গাড়িতে উঠে গাড়িটাকে ঘুরিয়ে সোজা বাড়ির দিকে এগিয়ে চললাম। তবে এই বাড়ির দিকে এগোনোর সময় কিছুটা এগোতেই আমি পুরো পরিষ্কার দেখলাম যে একটা ধোঁয়ার কুণ্ডুলির মতন জিনিস কয়েক মিলি সেকেন্ডের মধ্যে গাড়ির ডান দিক থেকে বাম দিকে পেরিয়ে গেল। রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, তাই গাড়িটাকে বেশ ভালো রকমের স্পিডে তুলে কোনো রকমভাবে বাড়ি আসি। তবে বাড়ি এলে মা আমাকে জিজ্ঞাসা করে। মা বলে, কি রে, তুই এরকম ভিজে গেছিস কেন? আমি মাকে সত্যি কথাটা বলিনি, কেননা মা একটু ভীতু। আর সবচেয়ে বড় কথা, মাকে এসব কথা বললে মা খুবই চিন্তা করবে, তাই মাকে একটা মিথ্যা কথাই বলতে হয়েছিল। তো জামা প্যান্ট ছেড়ে দুটো খাওয়া দাওয়া সেরে চুপচাপ শুয়ে পড়লাম, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। কেননা চোখ বন্ধ করলেই মহিলাটির মুখ চোখের সামনে ভেসে উঠছে। মনে হচ্ছে সে যেন আমার দিকেই তাকিয়ে আছে। এভাবেই শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি। তবে এই ঘুমিয়ে পড়লে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখি। আমি স্বপ্নে দেখি যে আমি ওই রাস্তায় ওই একই রকমভাবেই গাড়ি চালাচ্ছি, সেই একই রকমের বৃষ্টি হচ্ছে, আর সেই মেয়েটি পেছনে সেই একই রকমভাবে বসে আছে, কিন্তু সে এবার কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছে, আমি তো অফিস থেকে বাড়ি ফিরছিলাম, কিন্তু ওই মাতাল ট্যাক্সিওয়ালা আমার স্কুটিতে ধাক্কা মারলো। সে একবার দাঁড়ালোও না। আমি ঘন্টার পর ঘন্টা ওখানেই পড়ে রইলাম। যদিও সেদিন বৃষ্টি হচ্ছিল, রাস্তায় লোকজন ছিল না, তবুও যে দু একটা গাড়ি পেরোচ্ছিল তারা কেউই আমাকে সাহায্য করতে এগিয়ে আসেনি, কেউই না। আমি এই স্বপ্নটা দেখে সঙ্গে সঙ্গেই ধরপড় করে উঠে বসি। ওই রকম ঠান্ডা ওয়েদারের মধ্যেও কলকল করে ঘামতে শুরু করি। না, রাতে আর ঘুমাইনি। কোনোভাবে রাতটাকে কাটিয়ে পরদিন সকালে প্রতিদিনের মতোই গাড়িটাকে ধুতে গেলাম। তবে এই গাড়ি ধুতে গিয়ে যেই গাড়ির দরজাটা খুললাম, অমনি আবারও সেই ধূপের গন্ধটা নাকে ভেসে এলো। আমি গাড়ির সিটটাকে ভালো করে মুছে পুরো গাড়িটাকে ধুয়ে গাড়িতে গঙ্গা জল ছিটিয়ে একটা বজরংবলীর মূর্তিকে গাড়ির সামনে রাখলাম। মনকে বোঝালাম যে আর ভয় পাওয়ার কিছু নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। গাড়িতে যখন বজরংবলীর মূর্তি আছে, তিনিই সব বিপদ থেকে উদ্ধার করবেন। কিন্তু ঠিক কিছুই হলো না, কেননা সন্ধ্যার পর থেকে আমি তাকে বেশ কয়েক জায়গায় দেখতে পেলাম।
না, গাড়ির মধ্যে তাকে আর দেখতে পাইনি। তবে গাড়ি চালাতে চালাতে কখনো তাকে রাস্তার ধারে, কখনো বা অন্ধকার গলির মোড়ে, আবার কখনো কোনো ফাঁকা নির্জন রাস্তায়, একদম রাস্তার মাঝখানে তাকে হেঁটে পেরিয়ে যেতে দেখেছি। এমনকি সেদিন রাতে আমি তাকে পুরো পরিষ্কার আমার রুমের মধ্যে অনুভব করেছি। কেননা সেই ধূপের গন্ধটা সেদিন রাতে আমি রুমের মধ্যে আবারও পেয়েছিলাম। এমনকি আমি রুমের মধ্যে বেশিরভাগ জায়গায় ভেজা পায়ের দাগ আর ভেজা চুল পেয়েছিলাম। আমি সেদিন রাতেই ঠিক করলাম যে না, এভাবে চুপচাপ বসে থাকলে আর চলবে না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আমি পরদিন সকালে আমাদের এলাকার এক বয়স্ক কাকুকে পুরো ঘটনাটা খুলে বললাম। সে সব শুনে আমাকে একটা ওঝার ফোন নাম্বার দিল। ওঝার নাম নির্মল চ্যাটার্জি, বেলুড়ের পাশেই থাকে। আমি ওঝাকে সঙ্গে সঙ্গেই ফোন করলাম, তাকে সমস্ত ঘটনাটাই খুলে বললাম। সে সব শুনে আমাকে সন্ধে 7টার সময় তার বাড়িতে যেতে বলল, আর সঙ্গে করে একটা ধুতি নিয়ে যেতে বলল। আমি ওনার কথা মতো সন্ধে 7টাতেই ওনার বাড়ি গেলাম। উনি আমাকে ওনার বাড়ির সামনে একটা পুকুর আছে, সেই পুকুরটা দেখিয়ে বলে উঠলেন, যা ওই পুকুরে স্নান সেরে ধুতিটা পরে এখানে আয়। ওই আত্মাকে আজ এখানে আনবো, তাকে জিজ্ঞাসা করব সে কে, সে কিভাবে মারা গেল, আর সে কেন তোর পিছু নিয়েছে। আমি ওই ওঝার কথা মতো তাই করলাম। পুকুর থেকে স্নান সেরে ধুতি পরে তার সামনে এলাম। ওঝা আমাকে আবারও বলে উঠল, শোন, ভয় পাবি না, এখানে যতক্ষণ বসে থাকবি তোর কিচ্ছু হবে না, কিন্তু ভুল করেও এখান থেকে উঠে কোথাও যাবি না, নয়তো বড় রকম বিপদ ঘটে যেতে পারে। ওঝা এই বলে ঘরের মধ্যে আবির দিয়ে একটা বড় রকম বৃত্ত অঙ্কন করলো এবং সেই বৃত্তের মধ্যে একটা ছোট্ট 4 কোণা ঘর এঁকে তার মধ্যে কি সব আঁকিবুকি লিখলেন। তারপর ওই ছোট্ট ঘরের মধ্যে একটা মোমবাতিকে জ্বেলে ঘরের লাইটটাকে বন্ধ করে নিজে ওই বৃত্তের মধ্যে বসলেন আর আমাকেও বসতে বললেন। আমি বৃত্তের মধ্যে বসলে তিনি এবার তার চোখ বন্ধ করেন আর বিভিন্ন রকম কড়া কড়া ভাষায় মন্ত্র উচ্চারণ করতে থাকেন। এইভাবে মোটামুটি মিনিট 20 মন্ত্র উচ্চারণ করার পর ওই মোমবাতিটা হঠাৎই একটা দমকা হাওয়ায় নিভে গেল আর ঘরের কোণে একটা ধোঁয়ার কুণ্ডুলির মতন সৃষ্টি হলো, যেটা কিছুক্ষণ পর আস্তে আস্তে ওই মহিলাটির রূপ ধারণ করলো। এবং এই দৃশ্যটা আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলাম, কেননা ঘরে কোনো আলো না জ্বললেও জানালা এবং দরজা দিয়ে বারান্দায় জ্বলা আলোর আভাস ঘরের মধ্যে এসে পড়ছিল। আর সেই আলোর আভাসেই আমি পুরো পরিষ্কার দেখলাম মহিলাটির মুখে সেই দুঃখী ভাবটা আর নেই, উল্টে তার মুখে এক ভয়ঙ্কর হিংস্র রাগ ফুটে উঠেছে। মানে তাকে এইভাবে ডাকায় সে খুবই অসন্তুষ্ট হয়েছে। তো ওই ওঝা এবার তার চোখ খুলল। সে মহিলাটিকে জিজ্ঞাসা করে উঠল যে, কে তুই, তুই কিভাবে মারা গেলি, আর তুই কেন এর পেছনে পড়েছিস? কিন্তু মহিলাটি কোনো উত্তরই দিল না, উল্টে সে আরো বেশি করে রেগে উঠল। এদিকে মহিলাটির এইরকম ব্যবহারে ওঝাও বেশ রেগে উঠল। সে রাগান্বিত হয়ে অল্প একটু মন্ত্রপুত জল হাতে নিয়ে মহিলাটির দিকে ছিটিয়ে দিল আর বলে উঠল, শোন, তুই যদি প্রশ্নের উত্তর না দিস তাহলে তোকে আমি এখানেই বন্দি করতে বাধ্য হব।
মহিলাটি তো ওই জলটা ছেটানোর পর থেকেই কেমন যেন যন্ত্রণায় ছটফট করছিল, পুরো কুঁকড়ে গিয়েছিল। তাই সে এবার বলে উঠল, না, এমন করো না, আমি আমি সব বলছি। আমার নাম রাখি বিশ্বাস, বাড়ি শালিমারে। আমি শিবপুরের একটা কোম্পানিতে চাকরি করতাম। দিনটা ছিল 24শে অক্টোবর 2024। ওই সময় উড়িষ্যার উপকূলে সাইক্লোন ডানা নামের একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছিল। যেই নিম্নচাপের জন্য পরদিন আমাদের অফিস ছুটি দেওয়া হয়। আর এই কারণে ওই দিন একটু বেশি সময় ধরেই অফিসে কাজ করতে হয়েছিল। ওই দিনও ভালো রকমই বৃষ্টি হচ্ছিল। আমি অফিস থেকে বের হই 9:15 দিকে। ওভারব্রিজে উঠবো ঠিক তখনই একটা ট্যাক্সি সোজা এসে আমাকে ধাক্কা মারে। এত জোরে ধাক্কা মারে আমি ছিটকে গিয়ে গার্ডওয়ালে গিয়ে পড়ি। আসলে ওই ট্যাক্সি ড্রাইভার মদ খেয়ে পুরো চুর হয়ে গিয়েছিল। সে আমাকে ধাক্কা মেরেও দাঁড়ায়নি। এদিকে বৃষ্টির কারণে সেদিন রাস্তাঘাটেও লোকজন সেরকম ছিল না। তবে 1-2 গাড়ি বেরোচ্ছিল, কিন্তু তারা কেউই দাঁড়ায়নি। আমি ঘন্টার পর ঘন্টা ওই রাস্তা দিয়ে পড়ে থাকি। আর এই কারণেই আমি আজও বৃষ্টি হলে ওই একই সময় ওই একই জায়গায় দাঁড়িয়ে থাকি। আমি অপেক্ষা করি সেই ট্যাক্সি চালকের জন্য, যার জন্য আমার মৃত্যু হয়েছে। কিন্তু তাকে আমি আজও দেখতে পাইনি। তবে সেদিন ওই সময় ওই রাস্তা দিয়ে আসছিল, তাই এ আমাকে দেখে ফেলে। তবে আমি এর কোনো ক্ষতি করিনি, আর করবও না। এ সত্যি অনেক ভালো মনের মানুষ। এ তো নিজের থেকেই আমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল। তাই আমি এর স্বপ্নে এসে একে সমস্ত ঘটনাটাই বলেছি। একে দেখা দিয়েও বলতে চেয়েছি, কিন্তু এ প্রত্যেকবারই ভয়ে পালিয়ে গেছে। আমাকে ছেড়ে দাও। আমি কোনো সাধারণ মানুষের ক্ষতি করিনি, আর করবও না। কিন্তু যার জন্য আমার মৃত্যু হয়েছে, আর যারা আমাকে মৃত্যুর মুখে দেখেও সাহায্য করেনি, তাদেরকে আমি ছাড়ব না। তাদের উপর প্রতিশোধ নিয়ে তবেই আমি মুক্তি পাব। মহিলাটির এই কথা শুনে ওঝা আবার বলে উঠল, ঠিক আছে, যা, তোকে আমি ছেড়ে দিচ্ছি। তবে হ্যাঁ, যেই কথাটা দিলি সেই কথাটা রাখবি, নয়তো আমি কিন্তু তোকে বন্দি করতে বাধ্য হব। ওঝার এই কথা শেষ হতেই মহিলাটি আবারও সেই ধোঁয়ার কুণ্ডলিতে পরিণত হলো। তারপর আস্তে আস্তে পুরো অদৃশ্য হয়ে গেল। ওঝা আমাকে এবার ঝাড়ফুঁক করলো। আমার মাথা থেকে পা পর্যন্ত ফু দিতে থাকলো, আর মুখে বিড়বিড় করে কি সব মন্ত্র উচ্চারণ করতে থাকলো। এইভাবে মোটামুটি 3 বার এই ক্রিয়া করার পর সে আমার হাতে একটা তাবিজ বেঁধে দেয়, আর বলে ওঠে, যা, আর কোনো চিন্তা নেই, সব বিপদ কেটে গেছে। তবে হ্যাঁ, এই তাবিজটা কখনো খুলিস না, কেননা সমস্ত রকম অশুভ শক্তির হাত থেকে এই তাবিজটাই তোকে উদ্ধার করবে। যা, জামা প্যান্ট পরে ধুতিটাকে পুকুরে চলে ভাসিয়ে দিয়াই। আমি ওনার কথা মতো তাই করি। ধুতিটাকে ওই পুকুরে চলে ফেলে আবারও ওনার কাছে আসি। উনি এবার আমার গাড়িটাকে পুজো করেন, আর লাল সালুতে কি সব মুড়ে গাড়ির স্টিয়ারিংয়ে বেঁধে দেন। আমি ওনাকে একটা প্রণাম করে ওনার হাতে 1001 টাকা দক্ষিণা দিয়ে ওখান থেকে বেরিয়ে আসি। না, তারপর থেকে আমি আর কোনো কিছুই অনুভব করিনি। এই তো গতকাল রাতেই রাত 12টার সময় ওই রাস্তা দিয়ে প্যাসেঞ্জার নিয়ে এসেছি। না, কোনো অস্বাভাবিক কিছু দেখিও নি, আর
কোনো কিছু অনুভবও করিনি। তো এই ছিল আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর হ্যাঁ, লাইক করার পর একটা হাইপ বাটন দেখতে পাবেন। প্লিজ ওই বাটনে ক্লিক করে একটা হাইপ করে দেবেন, কেননা এই হাইপ বাটনে ক্লিক করলে আমি এইরকম ঘটনা আরও বেশি উৎসাহ নিয়ে আপনাদের কাছে আনতে পারবো। তো যাই হোক, চলুন শুনে নিই আজকের প্রশ্ন আর দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। তার আগে একটাই কথা, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিন, কেননা প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত 8টায় এই চ্যানেলে এইরকম সত্যি ভৌতিক ঘটনা আসতেই থাকে। তো চলুন শুনে নিই আজকের প্রশ্ন। ওঝাকে ভূত ছাড়ানোর জন্য রাজেশ দা কত টাকা দক্ষিণা দিয়েছিল? উত্তর লেখার নিয়ম তো জানেনই। প্রথমে নিজের নাম, তারপর কোথা থেকে ঘটনাটি শুনছেন এবং সবশেষে প্রশ্নের উত্তর। তো চলুন এবার দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়েছেন বাঁকুড়া থেকে প্রিয়াঙ্কা দে, কল্যাণী থেকে সাথী দাস, বাদকুল্লা থেকে দেবতী বিশ্বাস, হাওড়া থেকে গৌরব মল্লিক, এসকে আমিরুল ইসলাম, এসকে রোজিনা ইসলাম ও সঙ্গীতা সামন্ত, কলকাতা থেকে মমতা মুখার্জি ও সৃজিতা ব্যানার্জি, পশ্চিম মেদিনীপুর থেকে অনন্যা ভৌমিক ও রাধেশ্যাম পাল, ডানকুনি থেকে সুখেন্দু ঘোষ ও জবা চক্রবর্তী, আন্দুল থেকে রাহুল অধিকারী, বিরাটি থেকে চিরঞ্জিত অধিকারী, নাগেরবাজার থেকে সুজাত ঘোষ, বাগনান থেকে সুরো, হুগলি থেকে সমিত দাস, মদনমোহন তোলা থেকে শুভজিৎ মণ্ডল, বেলেঘাটা থেকে সুপ্রিয়া মণ্ডল, রামপুর থেকে রূপম দাস, পান্ডুয়া থেকে দেবযানী মান্ডি, রায়দিঘি থেকে জিৎ গায়েন, আরংঘটা থেকে কৃষ্ণ, উত্তর 24 পরগনা থেকে স্নেহাশিস মুখার্জি, হাওড়া থেকে বীণা মজুমদার এবং সর্বশেষ অমর নাগ। তো চলুন আবারও দেখা হবে বৃহস্পতিবার রাত 8টায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের খেয়াল রাখবেন।